নেতাজির গলায় মাল্যদান করছেন নির্মাল্য শিকদার। আপনারা সকলেই জোকার দিন, উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন নির্মাল্য শিকদার। পরমারাধ্য ঠিক ঠাকুর, সমাগত সুধীবৃন্দ, ভক্তজন, বিদ্বজন, বয়োজ্যেষ্ঠ এবং আমার প্রাণপ্রিয় বেদকর্মী মা ভাই বোনেরা, আজ 23শে জানুয়ারি কোকরাঝাড় সন্তান দল আয়োজিত 129তম নেতাজির জন্মদিবস উপলক্ষে আমরা আজ এখানে সবাই সমবেত হয়েছি। সেই উপলক্ষে আমি সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। 1945 সাল প্লেন ক্র্যাশ সংবাদ যখন রটতে লাগলো, ঠাকুর বালক ব্রহ্মচারী তখন ঢাকায় ভক্ত শিষ্যদের সঙ্গে আলাপরত। সেই ভক্ত শিষ্যরা প্রশ্ন করলেন, প্লেন ক্র্যাশে নেতাজি নাকি মারা গেছে। ঠাকুর সেই 45 সালে তিনি জানান দিলেন, প্লেন ক্র্যাশ হয়নি, নেতাজি মারা যাননি, তার একটা বিরাট পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করবার জন্যে প্লেন ক্র্যাশের গল্প নাটক বানিয়ে তিনি সরে পড়েছেন। তারপর বালক ব্রহ্মচারী মহারাজ যখন পার্টিশনের পরে ভারত বাংলায় এলেন, জানান দিলেন 1985 সাল নদিয়ার চাপড়ায় নেতাজি জীবিত জীবিত জীবিত। নেতাজি কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, শুধু ভারত সরকার নয়,
পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র জানে কারো কিছু করার ক্ষমতা নেই, সে আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছে। শুধু নেতাজি একা নয়, নায়ের দলে আরো 4 জন, তার মধ্যে একজন হিটলার। তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আজও করা হচ্ছে। দেশবাসী যেদিন জানবে, তাদের মাথায় খুন চাপবে। আর যাদের ফটো দেওয়ালে দেবে টানিয়ে ফুলমালা ধূপধুনো চড়াচ্ছ, সেই সব ফটো দেওয়াল থেকে নামাবে, ডাস্টবিনে ফেলবে থুতু দিয়ে। আর সে যেদিন ঢুকবে, নেকি মাইতি মাকবরের দল রাজনৈতিক নেতারা শেয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না। অর্থাৎ তিনি বারে বারে জানান দিয়েছেন, নেতাজি জীবিত। তার এই ঐতিহাসিক বক্তব্য শুনে বহু জনসমাগম হতো, দূর দূরান্ত থেকে ছুটে আসতো নেতাজির কথা তার মুখ থেকে শুনে তিনি জীবিত। সেই যে তা বারবারে বলেছেন, আমার মুখের বাক্য বেদবাক্য, আমার হিসাবে আমার গণিতে কোনো ভুল নেই। সেই যে জানান দিলেন তিনি জীবিত, তারপর থেকে আপনারা সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, টিভি মাধ্যমে আজ সকলেই জানতে পাচ্ছেন প্লেন ক্র্যাশ হয়নি, প্লেন ক্র্যাশে মারা যায়নি। আর এই যে বললেন মুখের বাক্য বেদবাক্য, তাকে আটকাবার জন্যে সরকার থেকে মামলায় জড়িয়ে দেওয়া হলো। বিধবা সম্পত্তি হরণের মামলা, নারী ঘটিত মামলা, নানান মামলার পর মামলা দিয়ে তখন প্রফুল্ল সেন ছিলেন মুখ্যমন্ত্রী। জওহরলাল নেহরু নির্দেশ দিলেন, এক্ষুনি আটকাতে হবে বালক ব্রহ্মচারীকে, টেক ইমিডিয়েট অ্যাকশন। পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন, বালক ব্রহ্মচারীকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন ভ্যানে করে। বিধবা সম্পত্তি হরণের মামলা দিলেন, সেখান থেকে খালাস পেলেন। তারপরেও বারে বারে দুনিয়া থেকে সরানোর চেষ্টা। তাই তিনি যে জানান দিয়েছেন মারা যাননি, তার প্রমাণ ভেসে উঠছে, চারিদিক থেকে খবর আসছে। 1987 সাল 29 জুলাই যখন চিফ মিনিস্টার জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী চীনে গিয়েছিলেন, 2-3 মাস ছিলেন। সেখান থেকে যখন ফিরলেন দিল্লি হয়ে, দিল্লিতে যে প্লেন অবতরণ করলো এয়ারপোর্টে, সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি চীনে গিয়েছিলেন, এতদিন ছিলেন, রাজনীতি নিয়ে, বাণিজ্য নিয়ে, কি আলাপ হলো স্যার একটু বলবেন? জ্যোতিবাবু তখন বলেছিলেন, বিভিন্ন রেস্তোরাঁয় খেতে ঢুকেছি, প্লেটে করে দেওয়া হয়েছে মাছের মাথা, আর খবরের কাগজে প্রকাশিত হলো প্রথম পাতায় কুট্টির ছবি দিয়ে প্লেটের মধ্যে মাছের মাথা, কার্টুনের ছবি, কাঁটা চামচ নিয়ে আসেন জ্যোতিবাবু, প্লেটের মধ্যে রয়েছে মাছের মাথা, তলায় লেখা মাছের মাথা খাবি খাচ্ছে। তাহলে তিনি বিচক্ষণ, বুদ্ধিজীবী, ব্যারিস্টার। চীনে কি 2 মাস 3 মাস ধরে খালি মাছ খেয়ে বেরিয়েছেন, আর সব রেস্টুরেন্টে মাছের মাথা নড়ছে প্লেটে? কি জানান দিলেন?
কেন ওই উক্তি? আসল ঘটনা কি? এই আসল ঘটনা হলো, প্লেন থেকে যখন নামলেন এয়ারপোর্টে, চীনে গাড়ি চলে এলো রিসিভ করতে। গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। সঙ্গে ছিলেন 4 জন সিবিআই অফিসার। দাঁড় করানো হলো করিডোর, বিরাট রেস্টুরেন্টের সামনে করিডোর গেট। ভেতরে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সঙ্গে 4 জন সিবিআই অফিসার। লাল কার্পেট পাতা, দুদিকে গার্ড অফ অনার দিয়ে চাইনিজ সোলজার নিয়ে যাচ্ছেন এগিয়ে এগিয়ে। বিশাল হলঘর, হলঘরের শেষ প্রান্তে কাঁচের ওভাল শেপের অর্ধচন্দ্রাকৃতি একটি কাঁচের ঘর। কাঁচের ঘরের ভেতরে কে যেন বসে রয়েছেন চেয়ারে, পাশে একজন দাঁড়িয়ে। যত এগোতে লাগলো জ্যোতিবাবুর চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। অবাক বিস্ময় তাকিয়ে রয়েছেন। এ কি দেখছি, এনাকে তো আমি চিনি। কাঁচের ঘরের ভেতরের ব্যক্তিটির দিকে তাকিয়ে অবাক বিস্ময় তাকিয়ে রয়েছেন। পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন কাঁচের ঘরের ভেতরে, তিনি ইশারা করলেন বসতে। কাঁচের ঘরের বাইরে একটি মাত্র চেয়ার, সেইখানে কে বসবেন? যেহেতু মুখ্যমন্ত্রী, তিনি বসলেন। বাকি সবাই দাঁড়িয়ে, পিন অফ সাইলেন্ট, নিঃশব্দ। হঠাৎ কাঁচের ঘরের ভেতরের ধ্যানমগ্ন ব্যক্তিটি, দীর্ঘদেহী, জ্যোতির্ময়, স্নিগ্ধ মুখমণ্ডল, চোখ খুললেন। খুলেই বললেন, কি অবাক লাগছে? যদি পারেন বাংলা তথা ভারতকে আরো ভালো, আরো সুন্দর করার চেষ্টা করুন। এখানে যা কিছু দেখলেন, এর যেন কোনো প্রতিক্রিয়া ভারতে বা বাংলায় না হয়, তাহলে ফল মারাত্মক হবে। ধ্যানস্থ হয়ে গেলেন। পাশে যিনি দাঁড়িয়েছিলেন ইশারা করলেন, অর্থাৎ আপনারা এবার যেতে পারেন। চাইনিজ সোলজাররা গার্ড অফ অনার দিয়ে বার করে নিয়ে গেল। সেই হোটেল থেকে বাইরে, করিডোরের বাইরে, জ্যোতি বসু 4 জন সিবিআই অফিসারকে অর্ডার দিলেন, আপনারা মুখ বন্ধ রাখবেন, কিচ্ছু দেখেননি, কিচ্ছু শোনেননি, দেশে ফিরে যান। সেই 4 জন সিবিআই অফিসার দেশে ফিরে আসে। তারপর ওই কয়েক মাস পর যখন দিল্লিতে জ্যোতিবাবু নামলেন, ওই মাছের মাথা খাবি খাচ্ছে কেন বললেন? অর্থাৎ পৃথিবীতে এমন কোনো মাছ নেই রান্না করে দিলে সেই মাছের মাথাটি নড়বে। তিনি বুদ্ধিজীবী, খুব বুদ্ধি রাখেন। কি বোঝাতে চাইলেন? অর্থাৎ যে মাথা ভারতে আমরা জানি মৃত, সেই মাথাকে আমি দেখে এলাম চীনে, তিনি জীবিত। তাই ওই যে বলেছেন ভারত বাংলায় যেন এর কোনো প্রতিক্রিয়া না হয়, তাই সোজাসুজি স্পষ্টভাবে বলতে পারছেন না, কেন ফল মারাত্মক হবে। ঘুরিয়ে বললেন, মাছের মাথা এখনো জীবিত, চীনে দেখে এলাম নেতাজিকে জীবিত। এইভাবে একটা পর ঘটনা সামনে আসছে। ইরাক যুদ্ধ 1991 সাল, আমেরিকা যুদ্ধ করছে ইরাকের সাথে, বোম ফেলছে। হঠাৎ কলকাতা বিমানবন্দরে একটা জর্ডানের একটা প্লেন অবতরণ করলো বিনা অনুমতিতে। যদি যুদ্ধ চলে এক দেশের সাথে আরেক দেশ, সেই সময় যদি যুদ্ধকালীন অবস্থায় যদি কোনো প্লেন কোনো দেশে অবতরণ করে,
আগাম পারমিশন নিতে হয়, তা না হলে ওয়ার প্রোটোকল ব্রেক হয়, ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়। বিনা অনুমতিতে রাতের অন্ধকারে চলে এলো জর্ডন থেকে একটা প্লেন কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে কারা থাকে? সিকিউরিটি গার্ড, CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তারা কেউ নেই, সরিয়ে দেয়া হলো। ইস্টার্ন কমান্ডের কমান্ড্যান্ট ফোর্ট উইলিয়াম থেকে তারা গেলেন, তারা ঘিরে ধরলেন ওই প্লেনটা। তারপরের দিন কাগজে বেরিয়ে গেল জর্ডন থেকে একটি প্লেন এসেছিল তেল ভরতে বিমানবন্দরে, তেল ভরে উড়ে চলে যায় তেহরান। সেই বিমানে বসেছিল 4 জন, একজন 3 জন VVIP, একজন VVVIP। ঠিক কাগজে এইভাবে মেনশন করা হলো। কেন ফোর্ট উইলিয়াম থেকে গেল ইস্টার্ন কমান্ডের কমান্ডারের লোক? কারণ লোকে জেনে যাবে, সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনে যাবে, তাই জানতে যাতে না পারে মিলিটারি টেক ওভার করলো। তারা খালি মুখে বলে দিল VVIP, ব্যাস চলে গেল। এইভাবে পরপর ঘটনা ঘটছে। কোথায় কোথায় নেতাজির দেখা পাওয়া যাচ্ছে। এই করতে করতে বিশেষ করে আমরা পরমপিতার সন্তানরা প্রতি জন্মোৎসবে বারে বারে শুনে আসছেন নেতাজি জীবিত জীবিত, উৎসব পালন করছি। নগর, নেতাজি তুমি ফিরে এসো, দীর্ঘায়ু কামনা করছি তার। কেন? আসল উদ্দেশ্যটা কি? এই আসল উদ্দেশ্য তার সন্তানরা ধৈর্য হারিয়ে ফেলছিল। বছর বছর পালন করে করে ধৈর্য হারিয়ে ফেলেছে সন্তানরা। আগে দেখবেন নেতাজি জন্মোৎসবে কত ভাই বোন হতো, আজ কমে যাচ্ছে। কেন? কবে থেকে শুনছি নেতাজি আসছে, নেতাজি আসছে। আমাদের আসল করণীয় কি? মিছিল, মিটিং, বক্তৃতা। একটি দিন, 365 দিনের মধ্যে একটি দিন, বাকি 364 দিন আমরা কি করছি, কি করা উচিত, সেইটা পরিষ্কার করে জানান দিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নিজে হাতে চিঠি লিখলেন। কবে? 1995 সাল। তার নিজের হাতের লেখা, সেই নিজের হাতের লেখা সেই চিঠির কপি নিয়ে এসেছি আমি। নেতাজির নিজের হাতের লেখা বাংলায়। কবে লিখছেন? 1995 সাল। গল্প তো শুনেছেন, কাগজে বেরোচ্ছে, যেগুলো বলছি নেতাজি নেতাজি, কিন্তু নেতাজি নিজে হাতে লিখছেন। এর থেকে বড় প্রমাণ আর পৃথিবীতে হয় না। কালি পরীক্ষা করা হয়েছিল, হ্যান্ড রাইটিং টেস্ট করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতের লেখা। দীর্ঘায়িত চিঠি লিখলেন। কাকে? চিত্ত শিকদার মহাশয়। এত পৃথিবীতে লোক থাকতে, ব্যক্তি থাকতে, তাকে কেন লিখলেন? কি নির্দেশ দিলেন? সেইটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে। প্রিয় চিত্ত, আমি জানি তোমার সাথে গোপ গুরুবক সিং, ইন্টারন্যাশনাল বারেট লয়ের প্রধান লয়ার, আন্তর্জাতিক কোর্টের গোপ গুরুবক সিং, সে তোমার সাথে যোগাযোগ রাখছে আমি জানি। নেতাজি বলছেন আসল কথা কি এর মধ্যে? বলছেন আমার এই হ্যান্ড রাইটিং লেখা, চিঠি লেখাটা বিভিন্ন ভাষায় গ্রামে গঞ্জে নগরে শহরে ছড়িয়ে দাও, প্রচার করো। এবং আমরা বালক ব্রহ্মচারী কতটুকু গুরুত্ব দিতে পেরেছি, কতটুকু চিনতে পেরেছি, তিনি চেনাচ্ছেন বালক ব্রহ্মচারী কে। আমরা তো বলে যাই বালক ব্রহ্মচারী সম্বন্ধে,
নেতাজির মতো ব্যক্তি বালক ব্রহ্মচারী সম্বন্ধে বলছেন, আমাদের ভেতরে আরো বিশ্বাসটাকে আরো প্রগাঢ় করে দিচ্ছেন, আরো শক্ত মজবুত করে দিচ্ছেন। কি লিখছেন এখানে? বলছেন, তোমাদের বাবা বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী, তার নির্দেশেই আমি চিঠি লিখছি। আমার চিঠি লেখা তারই নির্দেশে। তোমাদের বাবা দুনিয়া জানে, বিশ্ব জানে, তিনি মারা গেছেন। তিনি সুস্থ আছেন, আড়ালে আছেন, ছদ্মবেশে আছেন। আর তোমাদের পরীক্ষা হবে। তোমরা এক একজন, কেউ নিজেকে ছোট ভাববে না, প্রত্যেকে ভাববে আমি কৃষ্ণ, আমি অর্জুন। আমাদের সন্তান দলের বালক ব্রহ্মচারী তার সন্তানদের কোন মাত্রায় তুলে দিচ্ছেন, কোন শক্তিতে তুলে দিচ্ছেন? কে বলছেন? নেতাজি। তোমরা কেউ ক্ষুদ্র নও, কেউ ছোট নও, প্রত্যেকে এক একজন ভাববে আমি কৃষ্ণ, আমি অর্জুন। অর্থাৎ সেই শক্তিতে কাজ করে যাও। আর ঠাকুর ওদিকে বলছেন আরেকটা ভাষায়, বালক ব্রহ্মচারী মহারাজ প্রসঙ্গে অজিত ভট্টাচার্যের লেখা, ওই লেখাতে ঠাকুর বলেছেন, নেতাজি ফিরিয়ে আনা আমার কাজ, এর জন্য আমার প্রচেষ্টা চলবে ফিরিয়ে না আনা পর্যন্ত। এর জন্য আমাকে অনেক অপবাদ, লাঞ্ছনা, গঞ্জনা, কোর্ট পর্যন্ত হবে। তোমাদের অনেক লাঞ্ছনা গঞ্জনা জুটবে, পুরস্কার পাবে না, তিরস্কার পাবে, তোমাদের কপালে জুটবে। এটা হবে তোমাদের এক পরীক্ষা। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো, পরম প্রিয় ও শ্রেয় লাভের পথ সহজ হবে। যদি অকৃতকার্য হও, ফেল করে যাও, ধৈর্যচ্যুত হয় না, আবার সুযোগ পাবে। কখন? এইবার বলছেন, যদি পারিপার্শ্বিক এবং বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তোমরা যদি বিভ্রান্ত না হও, আর আমার প্রতি যদি তোমাদের নিষ্ঠা থাকে, তাহলে আবার সুযোগ পাবে। কিসের সুযোগ? প্রিয় ও শ্রেয় লাভ। ও প্রিয় ও শ্রেয় মানে জাগতিক, মহাজাগতিক আধ্যাত্মিক শক্তির মাত্রা তোমার পাবে। কার মাধ্যমে? নেতাজির জন্য প্রচার করতে গিয়ে, নেতাজিকে ভালোবাসতে গিয়ে, প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে নেতাজি 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 পাগল মতো করা, সেই করতে গিয়ে জুটবে লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, তিরস্কার, থুতু। তাই এই পরীক্ষায় ফেলবেন, পরীক্ষায় পড়ব। তাই এখানে বইতে বললেন, বইতে আজকে কি হচ্ছে, যত জায়গায় প্রোগ্রাম হচ্ছে খেয়াল করে দেখবেন, সব থেকে বেশি অ্যালার্জি আমাদের ভাই বোনদের মধ্যে। নেতাজির অ্যালার্জি আজ থেকে নয়, শুরু থেকে। কেন? এই অজিত ভট্টাচার্যের লেখা 50-52 সালে, তখন তিনি বলছেন, ঠাকুর এত বিরাট এসছেন, জন্মসিদ্ধ মহান পূর্ণ ব্রহ্ম, 16 আনা শক্তি নিয়ে, তাকে জেল, হাজত, মায়ালেগের কেস, বিধবা সম্পত্তি হরণের কেস, কতভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। কিসের জন্যে? বালক ব্রহ্মচারী মহারাজ এই যুগের যুগত্রাতা, আমাদের পরম পিতা, তার আবির্ভাবের মূল উৎসই হলো নেতাজি। তারই জন্য তার আশা, তার কর্মযজ্ঞ। তিনি খুঁজে বেড়ালেন ঠিক সময় মতো। ঢাকা 1939 সাল, দেখা সাক্ষাৎ কথা। এইবার দায়িত্ব দিলেন। বালক মহারাজ পারতেন তো বিবেকানন্দের মতো নেতাজিকে তৈরি করতে। অনেকে বলে বিবেকানন্দের মানসপুত্র নেতাজি। বিবেকানন্দের মতো ও বিবেকানন্দ থেকে বড় তৈরি করতে পারতেন নেতাজিকে, তা করেননি। কি করলেন? তাকে দিয়ে করাবেন। কি করাবেন? এক
জাতি, এক নীতি, এক সমাজ ব্যবস্থা, এক রাষ্ট্র ব্যবস্থা। তাই বালকমচারী বলেছেন, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না। সারা পৃথিবীতে এক ধর্ম হবে, এক জাতি হবে, এক নীতি হবে, এক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করেই আমি যাব। কাকে দিয়ে করাবে? আপনাদের, আমাদের সেই যোগ্যতা নেই। তাই একজনের নেতা নির্দিষ্ট নির্ধারিত হয়ে আছে, তাকে দিয়ে এই সারা পৃথিবী ভেঙে দেয়া হবে, সীমানা গণ্ডি মুছে দেয়া হবে, জাত তুলে দেয়া হবে, এক জাতি হবে, মানব জাতি, এক ধর্ম হবে, প্রেম ধর্ম, মানব ধর্ম। তারই জন্য তার প্রচেষ্টা বিশ্বজোড়া কর্মযোগ্য করাবেন কাকে দিয়ে? নেতাজি সুভাষচন্দ্র বোস। তাই তাকে নিয়ে তার এত কথা। তাই বারে বারে বলেছেন নেতাজি সম্বন্ধে, তাকে নিয়ে আসবেন, দাঁড় করাবেন গড়ের মাঠে। তাই সরকারকে বলেছিলেন নেতাজিকে ফিরিয়ে আনা হোক, আমি দাঁড় করিয়ে দিচ্ছি। সরকার যদি না পারে আমাকে দায়িত্ব দিক, কন্ট্যাক্ট দিক, আমি নিয়ে আসছি, আমি দাঁড় করিয়ে দেবো ব্রিগেডে। জনগণ দেখে নিক, চিনে নিক এই সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস কিনা। তাই দুনিয়া থেকে সরাও বালক ব্রহ্মচারীকে। মৃতের আশ্রয় নিয়ে মৃত্যুর বাতাবরণ তৈরি করে নেতাজি আড়ালে চলে গেলেন। বালক ব্রহ্মচারীকে মারবার জন্য আপ্রাণ চেষ্টা। তাই নেতাজির জন্য আমাদের লাঞ্ছনা, গঞ্জন, অপবাদ, পরিবেশের প্রভাব, পারিপার্শ্বিক প্রভাব, তোমরা যদি বিভ্রান্ত না হও, আমরা বিভ্রান্ত হয়েছি। অনেকবার সুযোগ দেয়া হয়েছে। সন্তান দলের সম্পাদক চিত্ত শিকদার মহাশয় এইটি ছাপিয়ে বিলি করেছিলেন, অনুলিপি, প্রতিলিপি অনেকেই পেয়েছেন। বলেছেন কিচ্ছু করতে হবে না, ছড়িয়ে দাও, বিনা পয়সা লোককে দিয়ে যাও। ভয়, অনেক সন্তান আমাদের ভাই বোনেরা ভয় কি অবস্থা আমাকে জিজ্ঞেস করছে, এটা সবাইকে দেয়া যাবে তো? কিছু হবে না তো? অ্যারেস্ট করবে না তো? কি চিন্তা করুন, কোথায় কাজ করছি আমরা, কার কাছে এসছি? ঠাকুর বললেন তোমরা বেদকর্মী, বেদের সৈনিক, সুপার মিলিটারি সন্তান দল, আমি দেখতে চাই এই বেদের কাজ করতে মনে হয় মৃত্যু হয়। আমরা ভয়, আতঙ্কে, কেউ বলছে নেতাজি ফটো রাখতে পারবে না বালক ব্রহ্মচারীর কাছে, আবার কেউ বলে নেতাজি জন্মদিনে বালক ব্রহ্মচারীকে রাস্তায় রাখতে পারবে না। নেতাজি জন্মদিনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তাই শোলমারি আশ্রমের সারদানন্দজি 62 সাল 63 সাল শোলমারি, সেইখানে বালক ব্রহ্মচারী গেলেন মিলিটারি ড্রেস পরে, রাত 2টোর সময়। যে ঘরে থাকলেন শোলমারি আশ্রমের সারদানন্দজি পাঠিয়ে দিলেন 17 জন বাঘা বাঘা আইসিএস অফিসার। তাদেরকে বললেন যিনি এসেছেন বিরাট বড় মহান, এত বড় মহান পৃথিবীর বুকে আর আসেননি। তোমরা যাবে সুশৃঙ্খলভাবে, তার কাছে দীক্ষা নেবে। 17 জন বাঘা বাঘা আইসিএস অফিসার ব্রিটিশ আমলে থাকতো সারদানন্দজির কাছে। তারা এসে দীক্ষা নেয় রাতের অন্ধকারে। যে ঘরে গিয়ে উঠেছিলেন ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, সেইখানে। তারপর শোলমারি আশ্রম ভেঙে দেয়া হয়। জওয়াহরলাল নেহরু জানতে পেরে যায় ওখানে নেতাজি এসছে। ডুপ্লিকেট রাখা হয়েছে 2-3 জন, অরিজিনাল আড়ালে থাকেন। একটি সত্য ঘটনা সেখানকার তুলে ধরছি। সম্পাদক ঠাকুরের মনোনীত চিত্ত শিকদার মহাশয় কাজ করতেন ফরেস্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট। তার আন্ডারে ছিল পিয়ন আর শর্ট হ্যান্ড করে যারা লেখে, টাইপিস্ট, শর্ট হ্যান্ড। তখন ওই সময় ছিল, টাইপ করা হতো শর্ট হ্যান্ড। সেই শর্ট হ্যান্ড যারা করছে, আমার
বাবাকে বলছেন শোলমারি আশ্রমের শারদানন্দজি ওখান থেকে একটা সার্কুলার হয়েছে, কাজের লোক চাইছে, টাইপিস্ট চাইছে, যারা শর্ট হ্যান্ড জানে। তা আমি ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি, দেখি কি উত্তর আসে। হঠাৎ অ্যাপ্লাই উত্তর এলো, ইন্টারভিউ ডেকেছে। ইন্টারভিউতে চলে গেলেন, আমার বাবাকে বলে গেলেন ওখান থেকে আমার ডাক এসেছে, চাকরি হয়ে গেছে আমার, সেইখানে চাকরি করছেন। ওইখানে গেছেন, দেখ আমার ওনার মতো আরও 7-8 জনকে নেওয়া হয়েছে, সব ওই স্টেনো টাইপিস্ট। যে ঘরে রাখা হয়েছে ফালাকাটা, আপনারা যারা দেখেছেন বুঝতে পারবেন, ফালাকাটা যেখানে শোলমারি আশ্রম ছিল, মেন গেট থেকে অনেকটা ভেতরে যেতে হয় রুমগুলো, আর লোহার গেটের সামনে একটা ঘর ছিল সিকিউরিটি, আর বাইরে একটা ঘাস দিয়ে অখণ্ড ভারতের ম্যাপ তৈরি করা আছে। সেইখানে সব বাঙালির এক জায়গায় এসছে, স্টেনোটাইপিস্ট ওদের রাখা হয়। নির্দেশ দেওয়া হয় যে আপনারা এখানকার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এখানে কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু মেনে চলবেন। সেই নিয়মগুলো হলো কোনো নেশা চলবে না, নাচ গান চলবে না, হাসি ঠাট্টা ইয়ার্কি হিন্দি গান এখানে চলবে না, চুপচাপ শান্ত কোয়াইট। যখনই আমরা জানতে পারবো দেখতে পারবো আউট করে দেওয়া হবে। তারা মনে রেখেছে, করতে 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 কোনো একটা ভুলবশত কিছুদিন হয়ে যাওয়ার পর ভুলে গেছে, হঠাৎ করে নাচ গান করতে যাবে বা হাসি ঠাট্টা করতে যাবে, তার আগেই 10 সেকেন্ড আগে লোক চলে আসে। যে ঘর থেকে আসে মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগে আসতে। ওরা বলছে আমরা শুরু করিনি, করতে যাবো তো ইয়ার্কি ভাজলাম অন্তাক্ষরী, সঙ্গে সঙ্গে 5-7 মিনিট আগে, 5-7 সেকেন্ড আগে লোক চলে এলো, জানার কথাই না, স্টপ করে দিল যে আপনারা যেগুলো করতে যাচ্ছেন বার করে দেওয়া হবে আপনাদের এখান থেকে। কিভাবে? তিনি বললে পরে ওখানে ফিরে এসে বলেছিলেন যে যিনি পাঠিয়েছেন তিনি থার্ড আই খোলা, আগে থেকে জানতে পারছেন ওনারা কি করবেন, লোক পাঠিয়ে দিয়েছেন। এবং ওদের যখন দেওয়া হতো টাইপ করতে, আমাকে দেয়া হলো, আমি শর্ট হ্যান্ড টাইপিস্ট, আমাকে দেয়া হলো 72 পাতা, 5 পাতা, 88 পাতা, 101 পাতা, 22 নম্বর পাতা, এই পাতাগুলো টাইপ করতে। আরেকজনকে দেয়া হলো এরকম এলোমেলো নম্বরের পাতা, ওই সিরিয়াল নয়, বুঝে যাবে কি ম্যাটারের ওপরে, কি বিষয়ের ওপরে বই ছাপা হচ্ছে। এটা হচ্ছে শারদানন্দজির বুদ্ধি, ব্রেন। এখন দূরদৃষ্টি, থার্ড আই, আগাম কিছু করতে যাওয়ার আগেই আটকে দেওয়া হবে, অর্থাৎ আগামী স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হবে, আধ্যাত্মিক পৃথিবী হবে, পুলিশ থাকবে না, মিলিটারি থাকবে না, কি থাকবে? স্পিরিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, শাসন ব্যবস্থা। যাদের রাখা হবে সব থার্ড আই খোলা, অন্যায় অপরাধ করতে যাওয়ার আগেই আপনাকে সাবধান করে দেওয়া হবে। তাই পুলিশ দরকার হবে না, মিলিটারি দরকার হবে না, কারণ অন্যায় হলে তো পুলিশ লাগবে। অন্যায় করার আগেই তারা জানিয়ে দিচ্ছে আপনাকে। এই হলো আধ্যাত্মিক পৃথিবী হবে। সেই কর্মযজ্ঞে এইখানে বলছেন তোমরা তোমাদের বাবা বালগোচারী মহারাজের লীলা সঙ্গী হয়ে এসেছো, প্রত্যেকে লীলা সঙ্গী। তিনি এসছেন এখানে পৃথিবীতে, এই প্রথম জন্মসিদ্ধ মহান, আর আসবেন না। তার লীলা সঙ্গী এসেছো তোমরা। নেতাজি বলছেন চিন্তা করে দেখুন, তোমরা লীলা সঙ্গী হও, তার সঙ্গে তোমরা কাজ করো। কি বিরাট ভাগ্যবান, পুণ্যবান আমরা। এই পরীক্ষা হচ্ছে, তাই পরীক্ষায় দেখবেন বিভ্রান্ত হয়ে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, অনেকে বিভ্রান্ত হয়ে কোকড়ে যাওয়া যাবে না, গন্ডগোল ঝামেলা
এ ওর নামে, ওর নামে, এই করে কি হচ্ছে? আমরা নির্দেশ অমান্য করে ফেলছি। ঠাকুর কি বললেন? নেতাজিকে যারা ভালোবাসে না, আমি তাদের ভালোবাসি না। নেতাজি কারা ভালোবাসে? ওই দিল দিয়ে, লোক দেখানো নয়। জন্মোৎসব পালন করলাম, পতাকা ওড়ালাম, খিচুড়ি খেলাম, প্যাকেট নিলাম, বক্তব্য রাখলাম, মালা পড়লাম, উত্তরীয় পড়লাম, চলে গেলাম। অন্তর দিল, অন্তর থেকে তাকে আহ্বান। তার জন্য তার কত কষ্ট সিদ্ধত পাওয়াতে হয়েছে, আমাদেরও তাই। কত কষ্ট করে আপনারা এসছেন দূর দূরান্ত থেকে, ঠান্ডার মধ্যে। যাই, নেতাজি জন্মোৎসব হচ্ছে, যাই। কেন? টান, ভালোবাসা কিসের? পরম পিতা যার কথা বলেছেন, পরম পিতার ডান হাত কৃষ্ণ, অর্জুন, রামচন্দ্র, বীর হনুমান, এই যুগে যুগাত্রাতা, জন্মসিদ্ধ মহানের দক্ষিণ হস্ত স্বরূপ নেতাজির কথা তিনি বলেছেন। তারই জন্যে আপনাদের এখানে কষ্ট করে আসা। কিসের জন্যে? তার প্রতি ভালোবাসা, তার নির্দেশ মেনে, তার গুরুর নির্দেশ মেনে দিকে দিকে তার নাম প্রচার করা। নেতাজি জীবিত, ফিরে আসবে নেতার বেশে। অনেকে পাগল বলে, সন্তান দলের মাথা খারাপ হয়ে গেছে, নেতাজি নাকি এখনো জীবিত। কত বয়স, এত বয়স মধ্যে কেউ বাঁচে? কিন্তু যারা জানেন অজ্ঞ, মূর্খ, হিমালয়তে যাবেন, হাজার হাজার বছর বয়সের ওই জ্ঞানগঞ্জে রয়েছে, 5,000 বছর, 10,000 বছর। তৈলঙ্গ স্বামী, বাবা খেপা, লোকনাথ ব্রহ্মচারী, মনাই ফকির, সব দেখবেন সব 172, 73 বছর। কেন? এই যোগী যারা হয়, আধ্যাত্মিক ক্ষমতা বলে, বয়স চাষা শক্তি বাড়ে, আধ্যাত্ম শক্তি। এই তাই পরীক্ষা, এই পরীক্ষা বারে বারে এসেছে, আমরা সব ফেল করে গেছি। ঠাকুরের নির্দেশ অনুযায়ী, নেতাজির এই বইতে নির্দেশ অনুযায়ী পরীক্ষা আসবে, ফেল করে যাবে, অকৃতকার্য হবে, ধৈর্য হারিও না, আবার সুযোগ পাবে। এই আজকের এই কোকড়াঝাড়ের অনুষ্ঠান, এইটি শেষ সুযোগ। কারণ বিশ্ব পরিস্থিতি জানান দিচ্ছে কি তিনি করতে এসেছেন। এতদিন নেতাজিকে প্রচার করেছি আমি, নেতাজি আসছে, এক হাতে চীন, এক হাতে রাশিয়াকে নিয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে, আমরা প্রচার করেছি বছরের পর বছর ধরে। দেওয়াল লিখন, ভাষণ, গীতিয়ালক্ষ্য, হ্যান্ডবিল, বুকলেটের মাধ্যমে আজ পৃথিবীর চেহারা পাল্টে যাচ্ছে। এইটা 22 সালে ছাপিয়ে 50,000, 1 লাখ ডিস্ট্রিবিউট করা হয়েছিল। কেউ নিক না নিক, রাস্তায় ফেলে দিয়ে যাবে, জনগণ কুড়িয়ে নেবে। কিন্তু আমরা কতটুকু গুরুত্ব দিতে পেরেছি? এই বইয়ের, নেতাজির হাতের লেখা, তার নির্দেশ গুরুত্ব দিয়েছে অসুর স্কুল, গুরুত্ব দিয়েছে কৌরবরা। তাই আজকে চেহারা দেখুন, সারা বিশ্বের অসুর কুল কৌরবরা মাঠে নেমে গেছে, আমেরিকা মাঠে নেমে গেছে। সেন্ট মার্টিন দ্বীপ আমার চাই, শেখ হাসিনাকে হাঁটাও, বাংলাদেশ দখল, ভেনেজুয়েলা, মাদুরা দখল, সব দখল নিচ্ছে। কিসের জন্যে? জমের মতো ভয় পাচ্ছে। ঠাকুর বলে রেখেছেন, নেতাজিকে জমের মতো ভয় করে। এইটা ছড়ানোর ফলে আমরা গুরুত্ব দিতে পারিনি, গুরুত্ব দিয়েছে অসুর গোষ্ঠী। তাই খেয়াল করে দেখবেন, অসুর গোষ্ঠী মাঠে নেমে গেছে সক্রিয়। ন্যাটো, আমেরিকা পাগলের মতো হয়ে গেছে। গ্রিনল্যান্ড দখল, কানাডা দখল, সব দখল করে নাও। কারণ কি? আমার দাদাগিরি সরে যাচ্ছে, দাদাগিরি থেকে সরে যাচ্ছি, সুপার পাওয়ার হয়ে যাচ্ছে চীন, রাশিয়া। বুঝে গেছে আমার অস্তিত্ব থাকবে না, ডলার চলে যাবে, হেঁটে যাবে। সুতরাং ছোট ছোট দেশগুলোকে ক্যাপচার করো, আমার ক্ষমতার মধ্যে নিয়ে ক্ষমতাবান হয়ে থাকার চেষ্টা।
আর ওই যে বলেছেন বা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, বুদ্ধি নাশাৎ পুনঃসতি, বিনাশকালে বুদ্ধি নাশ। ত্রেতা যুগে রাবণ শক্তি মদে মত্ত হয়ে বলল, ভগবান ঈশ্বর আমি মানি না, আমি স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব। পতন অনিবার্য। শক্তি মদে মত্ত হয়ে, অর্থাৎ বিরাট শক্তি দেখাচ্ছে, আমার সব থেকে বেশি শক্তি। আজও ঠিক তাই, রাবণের ভূমিকায় আমেরিকা, আমার ক্ষমতা আছে, দখল করে নেব, তুলে নিয়ে চলে আসবো সবার ঘর থেকে। ইরান আক্রমণ করেছে, আমি জানি না, এখানে চলে এসেছি, নেট বন্ধ, খবর পাচ্ছি ইরানকে নাকি আক্রমণ করেছে আমেরিকা। ইরানকে আক্রমণ করেছে মানে জানবেন এই বর্দার খেলা, নেতাজির খেলা শুরু হয়ে গেল। আয়াতুল্লাহ খমেনি কে? এই আয়াতুল্লাহ খমেনি নেতাজির সঙ্গে যুক্ত রয়েছেন, তাকে মারবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাকে পাচ্ছে না। তাই কাসেম সুলেমানি মিলিটারি জেনারেল, তাকে মেরে দেওয়া হলো। তারপরে যে আসে তাকে মেরে দেওয়া হলো। তারপরে যে আসে নাসিরুল্লাহ, তাকে মেরে দেওয়া হলো। কিসের জন্যে? ভয় পাচ্ছে জমের মতো, জানে না আধ্যাত্মিক শক্তিতে, কি শক্তিতে বলিয়ান হয়ে রয়েছে। এই কার্গিল যখন যুদ্ধ হলো, এই কার্গিল যুদ্ধে যাচ্ছে সব সেনারা, ভারত থেকে গেল মারুতি ভ্যান নিয়ে অধিকৃত কাশ্মীরে, সাংবাদিক 4 জন পাহাড় দিয়ে যাচ্ছে, মিলিটারিরা আটকালো, আপনারা কোথায় যাচ্ছেন? আই কার্ড দেখালো, আমরা সাংবাদিক, যাচ্ছি অধিকৃত কাশ্মীরে সংবাদ সংগ্রহ করতে। সেনারা বলল, ওখানে কিন্তু যেতে পারবেন না, কারণ ওখানে আমরা আপনাদের প্রোটেকশন দিতে পারবো না, ওখানে গেলে আপনাদের নিজেদের দায়িত্বে রিস্ক নিয়ে যেতে হবে। বলে তাই যাব। চলে গেল, পাহাড় দিয়ে যাচ্ছে গাড়ি, একটা করে পাহাড়ের বাঁক নিচ্ছে, একটা বাঁকের মোড়ে দেখছে কালো ড্রেস পরা, শুধু চোখ দুটো বেরিয়ে আছে, হাতে অত্যাধুনিক অস্ত্র দাঁড়িয়ে আছে, আর একটা মোড় ঘুরছে আরেকজন। এইভাবে করতে 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 দেখা গেল যেখানে পৌঁছে গেল সেখানে 10-12 জন ওই কালো ড্রেস পরা, 6 ফুট লম্বা, 30 থেকে 32 বছর বয়স। তখন এরা বুঝে গেছে সাংবাদিক এইবার আমাদের নিধন করবে, ভয় কাঁপতে কাঁপতে কার্ড দেখাচ্ছে, আমরা সাংবাদিক, আমরা সংবাদ সংগ্রহ করতে এসেছি। বলে আসুন। নিয়ে গেল, ভেতরে নিয়ে গিয়ে আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া হলো, জল টল খাইয়ে এইবার নিয়ে গেলেন, আসুন সংবাদ সংগ্রহ করবেন। চৌকিতে বসে রয়েছেন যিনি, তাকে প্রশ্ন করছেন সাংবাদিকরা, আপনারা মানে জঙ্গিরা যে ধরনের কার্যকলাপ করছেন এগুলো কি ঠিক করছেন? তখন তিনি বলছেন, কে বলা? ফিরসে বলো। ওই আপনারা মানে জঙ্গিরা। তিনি তখন, যিনি চৌকিতে বসে রয়েছেন, তিনি বলছেন, আমরা জঙ্গি? আমরা যদি জঙ্গি হই, বিনয় বাদল দীনেশ তারাও কিন্তু জঙ্গি। তারা ভারত স্বাধীন চেয়েছে, আমরা সারা বিশ্বের স্বাধীনতার জন্য কাজ করছি। এই কথা বলতে বলতে দেখছে দেওয়ালের উপরে লেখা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সাংবাদিক জিজ্ঞেস করছে, এই কথাটা তো নেতাজি সুভাষচন্দ্র বোসের, এই কথাটা আপনি কোত্থেকে পেলেন? তখন ওই চৌকিতে বসা যিনি রয়েছেন তিনি বললেন, আমরা তার আদর্শে অনুপ্রাণিত। ওই চৌকিতে বসা ব্যক্তিটি কে? তিনি বললেন আয়াতুল্লাহ খমেনি। তাই আজ ইরান আক্রমণ কেন করছে জানেন? বর্দার সাথে যোগাযোগ রয়েছে, একে ইমিডিয়েট মারতে হবে, কিন্তু মারতে পারবে না। চেষ্টা করছে পেছনে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, প্রত্যেকে রয়েছে। ওই ইরান হাত দেওয়া মানেই জানবেন শুরু হয়ে যাবে নেতাজির খেলা। তাই ঠাকুর বলে রেখেছেন, আমার কাজের প্রথম বই প্রকাশ 2 বাংলা 1। নেতাজি যে মুহূর্তে ঢুকবে সঙ্গে সঙ্গে 2 বাংলা 1। আজ বাংলার অবস্থা দেখুন, পূর্ববঙ্গ জ্বলছে, সামনে ভোট মার্চ এপ্রিল, পশ্চিমবঙ্গে ভোট এপ্রিল মে, আসামে ভোট মার্চ এপ্রিল,
আবার নেপালেও নাকি ভোট হবে শুনছি। সব কি সুন্দর গায়ে গায়ে পড়ে গেছে ভোটগুলো। তাই বালক ব্রহ্মচারী মহারাজ মর্মান্তিক ব্যথা কড়াচা বুকে লিখলেন, বললেন ভোট স্থগিত, পাকিস্তানের প্লেন ঘুরে যাবে, হানাদারিরা হানা দিচ্ছে, চীন উকিঝুঁকি মারছে, ভোট স্থগিত, এমার্জেন্সি ডিক্লেয়ার। আজ খেয়াল করে দেখুন, ঠাকুরের বলা যার মুখের বাক্য বেদবাক্য, যার হিসেবে যার গণিতে কোনো ভুল নেই, বারে বারে বলেছেন আমার মুখের বাক্য বেদবাক্য। তিনি বলেছেন বাংলা থেকে আমার আগুন ছড়াবে, আমি আমার আতুর ঘর থেকে বিপ্লব শুরু করব, অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে দিয়েছেন। বাংলা থেকে আগুন ছড়াবে, পশ্চিমবঙ্গে জারি হবে, বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন। আজ টিভি বলছে, সোশ্যাল মিডিয়া বলছে, খবরের কাগজ বলছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কারণ কি হচ্ছে, কি হতে চলেছে আমাদের কল্পনার বাইরে। আরো বলে রেখেছেন রক্ত গঙ্গা বইবে, ঘর থেকে বেরোতে পারবে না। দিনের বেলা আমার চোখ মাঝে মাঝে ঝিলিক মেরে উঠছে। আমাদের পরমপিতা ঠাকুর বলছেন আমার চোখ মাঝে মাঝে ঝিলিক মেরে উঠছে, গৃহযুদ্ধের আভাস পাচ্ছি। এই গৃহযুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নেবে, রক্ত গঙ্গা বইবে, তোমরা কোনো পক্ষ নেবে না। আজ প্রত্যেকে রেডি রয়েছে, রক্ত গঙ্গা বইবে, তৈরি। মোবাইল ভালো করে ফলো করবেন, খবরগুলো, টিভি বুঝতে পারবেন, সব রেডি লাগানোর জন্যে গৃহযুদ্ধ। সারা বিশ্ব জুড়ে দেখবেন আস্তে আস্তে সব ছড়িয়ে যাচ্ছে গৃহযুদ্ধ। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, ব্রিটেন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, সব গৃহযুদ্ধ। কারণ কি, ওই গৃহযুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নেবে, খণ্ড জোড়া লাগবে, খণ্ড খণ্ড হয়ে গেছে। অখণ্ড ভারত ছিল, যে ভারত আমরা আগে ছিল ম্যাপে, আফগানিস্তান, সিংহল, ব্রহ্মদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, সেইগুলো নিয়ে একটা ভারত ছিল। আজ টুকরো টুকরো হয়ে গেছে, এই টুকরোগুলোকে জোড়া লাগানো হবে, দিয়ে এক জাতি, এক নীতি, এক সমাজ ব্যবস্থা। কে করবেন? ওই নেতাজি। তার জন্য খেয়াল করে দেখবেন আফগানিস্তান দখল করা হলো, শ্রীলঙ্কা গৃহযুদ্ধ লাগানো হলো, শ্রীলঙ্কা দখল করানো হলো, পাকিস্তান গৃহযুদ্ধ। কারা আসছে? বালুচ লিবারেশন আর্মি, তেহরিকা ইন তালিবান ইন পাকিস্তান, আফগানিস্তান, তিনটে মিলে পাকিস্তানকে মারছে। এদিকে বাংলাদেশে প্রতিদিন চলছে এই বাংলায় অগ্নিগর্ভ। আমার এক হাতে কাঠি, এক হাতে দেশলাই, সংযোগের অপেক্ষায়। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে দেখবে জের কোথায় যায়। এই অঘটন ঘটাবেন, আগুন লাগাবেন, তাই আগুন ছড়াবে। এই আগুন ছড়াবে বাংলা থেকে। পাকিস্তানের দিক থেকে আক্রমণ করার জন্য রেডি হচ্ছে, বাংলাদেশ যুদ্ধ করার জন্য রেডি হচ্ছে, আবার নেপাল যুদ্ধ করার জন্য রেডি হচ্ছে ভারতে ঢোকার জন্যে। কিভাবে ভারতকে ঘিরে ফেলা হচ্ছে। চীন, আমেরিকা কোথায়? 7 সমুদ্র 13 নদীর পার, হাজার হাজার মাইল দূরে, সে চলে এলো বাংলাদেশ। আমার নাকের ডগায় নিঃশ্বাস ফেলছে। কারণ কি? আটকাতে হবে। বুঝে গেছে, চারিদিক ঘিরছে চীন, রাশিয়া ঘিরে ফেলছে। শীত কেটে কেটে আসছে, ওই কীর্তিনাশ নদীর মতো তল কেটে কেটে আসছে নেতাজি। আস্তে 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 কিভাবে ভারতকে ঘিরে ফেলা হলো খেয়াল করে দেখবেন। এবার পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চারিদিক থেকে তারা আক্রমণ করবে। খবরের কাগজ, মোবাইলে দেখছি 13টা কান্ট্রি মিলে ভারতে হামলা করবে, আক্রমণ করবে। কোন দিক সামলাবে? ওই ঠাকুর বলে রেখেছেন এমার্জেন্সি ডিক্লেয়ার।
মিলিটারি নামবে, কোন দিক সামাল দেবে অনুপায় হয়ে ওদের কবলে পড়বে। একদিনের জন্য হলেও পতাকা উড়বে, রাশিয়া ছুটে আসবে, চীন হাত মেলাবে, চীন রাশিয়া ভারত পাকিস্তান এক আত্মা হবে, কারো আটকানোর ক্ষমতা নেই, ভাষণমালায় বলে রেখেছেন। আজ তাই তার চলছে, এত বড় বিরাট পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করে করা হচ্ছে, সব দেশে দেশে লাগিয়ে দেওয়া হয়েছে গৃহযুদ্ধ, আগুন জ্বালিয়ে দাও, সব দিয়ে পার্লামেন্ট জ্বলছে, নেতাগুলোকে মারছে। কারণ কি? জনচেতনায় সত্যিকারের বিপ্লব, জনগণের মার দুনিয়ার বার। ঠাকুর বলে রেখেছেন, করাচাবুকে বার করেছেন, দেখবেন জনচেতনা সত্যিকারের বিপ্লব, জনগণের মার দুনিয়ার বার। চেতনা জাগছে, নেতাদের সব এই সরকার থাকবে না, সব শুরু হয়ে গেল গৃহযুদ্ধ। নেপালে দেখবেন মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, শ্রীলঙ্কায় কি হয়ে গেছিল, তার আগে ইজিপ্ট, মিশর, সেখানে পালিয়ে গেল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হেলিকপ্টারে করে বাড়ির থেকে পালিয়ে গেল। এই সব পালাবে, কারণ অ্যাকশন নাটক। 1980 সাল ঠাকুর স্ক্রিপ্ট তৈরি করে দিলেন কল্যাণী অপেরাকে, শ্যাম দত্ত, এই নাটকটা তোরা পরিবেশন কর, চারিদিকে দেখা। ওই নাটকটা